সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এমন একটি অর্থনীতি গড়তে হবে যেখানে কেউ পিছিয়ে থাকবে না, প্রতিটি মানুষ সম্মান, সমান সুযোগ ও নিরাপত্তা পাবে। দারিদ্র্যের বৈষম্য ও আর্থিক অস্থিরতা দূর করতে 5টি অগ্রাধিকার গুরুত্বপূর্ণ। এগুলো হলো ন্যায্য কর ব্যবস্থা, সামাজিক ব্যবসা, ঋণ শাসন ও আর্থিক কাঠামো সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং দুর্বল জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ। দারিদ্র্য কারো স্বপ্নের পথে বাধা হতে পারে না। একজন নারী যখন নিজের পায়ে দাঁড়ায়, যুব সমাজ প্রযুক্তি ও সৌরশক্তি ব্যবহার করে, আর বঞ্চিত শিশুরা শিক্ষা ও স্বাস্থ্যসেবা পায়, তখন সত্যিকারের পরিবর্তন ঘটে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা বিশ্বাস করি দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না। চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। আমরা আমাদের ওপর নির্ভরশীল মানুষের কণ্ঠস্বর শোনার দায়িত্ব নিচ্ছি। দেশীয় সম্পদ উত্তোলন, অবৈধ অর্থপ্রবাহ প্রতিরোধ, উন্নয়ন ব্যাংকগুলোর ক্ষমতায়ন এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর এই নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোন কোন অনুষ্ঠানে অংশ নেবেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার, এখানকার স্থানীয় সময় এখন বুধবার রাত, আজকে তিনি অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন আপনি যেমনটা বলছিলেন, এবং আগামীকাল বৃহস্পতিবার তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের সাথে কথা বৈঠক রয়েছে, কিছু নির্ধারিত বৈঠক, কিছু অনির্ধারিত বৈঠক, এবং ওনার কিছু পুরনো বিভিন্ন এনজিওর অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্বের সাথে তার হোটেলে বৈঠক রয়েছে। এরপরে জাতিসংঘের বিভিন্ন উচ্চ পর্যায়ে বৈঠক রয়েছে এবং শুক্রবার এখানকার স্থানীয় সময় দিনের প্রথমার্ধে তিনি 80তম সম্মেলনে, জাতিসংঘের 80তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিবেন। এবং আজ বুধবারের কথা যদি বলি, বুধবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ইতালির প্রধানমন্ত্রী, কসোভোর প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের সাথে তিনি বৈঠক করেছেন। তবে সবচেয়ে ফলপ্রসূ বৈঠক করে একটি ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য হয়েছে, সেটা হচ্ছে যে ইতালির প্রধানমন্ত্রীর সাথে তিনি যে বৈঠক করেছেন, ইতালি যে মানুষ যে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন পাহাড় কিংবা সমুদ্র সাঁতরিয়ে যায়, সেটা বন্ধ করার জন্য তিনি ইতালির সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে যদি ভিসা প্রক্রিয়াটা সহজ করা হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশরা খুব সহজে ওইখানে কর্মসংস্থানের সুযোগ করতে পারে এবং তাদের মেধা বিকাশ করতে পারবে, সেক্ষেত্রে জীবনের ঝুঁকি আর থাকবে না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কমিউনিটি হেলথ বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন এবং বাংলাদেশের যে এনসিপি নেত্রী ডাক্তার যারা, তিনি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন। বাংলাদেশের যে কমিউনিটি হেলথ, এই বিষয়টিকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া একটি নৈশভোজে তিনি অংশ নিয়েছেন এবং সেখানে মার্কিন প্রেসিডেন্টের সাথে তার সৌজন্য বিনিময় হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট কে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট তার সুবিধাজনক সময়ে বাংলাদেশের তিনি সফর করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট কে আগামী নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে সুষ্ঠু নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। জি, ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM সোলাইমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও মতবিনিময় করেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও
দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন। এছাড়া দিনব্যাপী জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে এক গোল টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। আর এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যোগ দিচ্ছেন মনমাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল ওয়ার্কের ডিন অধ্যাপক ডক্টর গোলাম এম মাতবর। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি যে গাজার চলমান মানবিক বিপর্যয় মোকাবেলায় জাতিসংঘের কার্যকর ভূমিকা কি হবে? ধন্যবাদ। শুভ সকাল এবং শুভরাত্রি। এখন আমাদের এখানে রাত প্রায় 11টা। ধন্যবাদ ফর হ্যাভিং মি। আসলে দেখুন, এইবার বিশেষ করে আমি বলবো, আমরা এমন সময়ে এই ব্যাপারটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলি, আমরা জানি এটা 80তম যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি চলছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইবারের থিম হচ্ছে বেটার টুগেদার 80 years and more for peace, development and human rights. পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটা মেইন থিমের আন্ডারে কিন্তু প্রতি বছর ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমরা জানি হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য স্টেট বিশেষ করে এই জেনারেল অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করেন। আমরা জানি 193টা দেশ পৃথিবীতে আছেন, সবগুলো তাদের প্রতিনিধি পাঠান। তো হিউম্যান রাইটস এবং পিস, এই দুটো ক্ষেত্রে যদি আপনার প্রশ্নের ব্যাপারে যদি আমি একটু টাচ করি, গাজার ক্রাইসিসটা এটা আমি বলবো এটা ইজ জেনোসাইড, এথনিক ক্লিনজিং অ্যান্ড কন্টিনিউয়াসলি নির্মমভাবে, নৃশংসভাবে মানুষকে যে হত্যা করছে, অনাহারে রেখে, তাদের অল কাইন্ডস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন, যেটা আমি হিউম্যান রাইটস বিশেষ করে এইবার যে থিমের কথা বলছি, পিস স্টেবিলিটি। এখন দেখুন, এইটা এখন বিভিন্নভাবে এখানে বিভিন্ন কান্ট্রি, আমরা জানি প্রায় 150টার মতো কান্ট্রি বোধহয় এখন অলরেডি কিন্তু প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে কিন্তু স্বীকৃতি দিয়েছেন। এবং আমরা জানি যে সিকিউরিটি কাউন্সিলের 5টা কান্ট্রি, 5টার মধ্যে 4টাই কিন্তু অলরেডি কিন্তু রেকগনাইজ করেছে এক্সেপ্ট ইউনাইটেড স্টেটস। তো এই যে গাজার সমস্যাটা, বিশেষ করে আমি বলবো এখানে স্পেন, ফ্রান্স, দে টুক এ ভেরি স্ট্রং পজিশন অন দিস থিংস। কিন্তু ইটস নট গোয়িং এনিহোয়ার, কারণ আমরা জানি যে 5টা যে ভিটো প্রদানকারী যে রাষ্ট্র আছে, তার মধ্যে একটা ভিটো দিলেই কিন্তু এটা কিন্তু কোনো দিকে অগ্রসর হয় না। কিন্তু একটা প্রভিশন বোধহয় আছে, যেটা বোধহয় ইউএন জেনারেল অ্যাসেম্বলি ক্যান টার্ন ইট অ্যারাউন্ড, ওভারটার্ন দিস ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে আপনার রেজলিউশন আসে। তো গাজার এটা এখন প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আজকে বোধহয় অনেকগুলো কান্ট্রি, বিশেষ করে আমার মনে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি, আমি কতটা ঠিক জানি না, মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানদের সাথে, আমরা জানি আর্দোয়ান তুর্কি ছিল এবং অন্য কান্ট্রিগুলো নিয়ে একটা বিশেষ আলোচনা করে, এবং তারা বলছে এটি খুব ফলপ্রসূ হয়েছে। এখনো আমরা কিন্তু ডিটেইল জানি না। বললো যে এখানে বেশ করে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট বলেছেন এখানে 20,000 সৈন্য তারা মোতায়েন করবেন গাজা সেফটি সিকিউরিটি, এবং বলছে এটা হামাস কে নির্মূল হয়ে যেতে হবে, এবং এখানে যারা এখনো পর্যন্ত বন্দী আছে তাদেরকে মুক্তি দিতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বললেন আর কি। এবং তারা বলছে যে খুব শিগগিরই এটার একটা সমাধান আসছে, কিন্তু আমরা কিন্তু এখনো ডিটেল জানি না। সো দিস ইজ হোয়াট এট দিস পয়েন্ট। বাট দ্য থিং ইজ দ্যাট আমি যেটা বলবো, 80তম যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে মেইন থিম, সেই থিমের সাথে যদি আমরা চিন্তা করে দেখি, আপনার হিউম্যান রাইটস, peace and development, where is this happening? Where are the leaders of the world? এটা এমন একটা গণহত্যা, এটা কন্টিনিউয়াস চলছে, বাট নোবডি ইজ টেকিং লাইক এ স্ট্যান্ড। আজকে 66,000 গাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং 165-র উপরে কিন্তু সিরিয়াসলি ইনজিউর্ড। কোনো ধরনের কোনো খাদ্য, কোনো ধরনের কোনো কিছু এখানে যেতে পারছে না। সো হু ইজ বিহাইন্ড ইট? আমরা জানি নেতানিয়াহু ইজ নাথিং, ইটস all about United States, এবং United States unilaterally support করে যাচ্ছে। So that is what is the obstacle and that is why is the solution. কিন্তু আজকে যেটা কিছুটা আশার বাণী যেটা বলছে, যে বিশেষ করে সে মুসলিম কান্ট্রি, ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিগুলোর রাষ্ট্রপ্রধান, মিডল ইস্টের কান্ট্রি আছে এখানে আপনার, তাদের সাথে বসে বললো যে এখন উই কেম ভেরি ক্লোজ, এবং এটা
we are going to find it out very soon. But exactly, we do not know where we are going in this direction. আর যুদ্ধবিরতি বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য আনতে জাতিসংঘের কৌশল কি হতে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা দেখুন, জাতিসংঘ হচ্ছে ইট ইজ এ ডিপ্লোম্যাটিক বডি এবং ইটস নট এ পলিটিক্যাল বডি এবং ইটস নট এ পুলিশ এজেন্সি। এটা কোনো মিলিটারি পাওয়ার নাই। আমরা জানি ইউএন পিস কিপিং ফোর্স দিয়ে তারা কিন্তু বিভিন্ন দেশের যে স্টেবিলিটি পিস এগুলোর ক্ষেত্রে তারা কিন্তু এটা চেষ্টা করে যান। কিন্তু এই যে এটা বোধহয় ম্যাক্রো বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট, আমরা যারা জাতিসংঘের মেম্বার, আমরা যদি আইনগুলো মেনে না চলি, অর্থাৎ আমরা কিন্তু ইউএন চার্টারে কিন্তু অ্যাকসেপ্ট করে ইউনাইটেড নেশনের মেম্বার হয়েছি। সুতরাং আমরাই যদি দায়িত্বশীলতা, আমরাই যদি আমাদের কাজ যেটা করা সেটা না করি, হাউ দ্য ইউনাইটেড নেশন ইজ গোয়িং টু ওয়ার্ক। আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইউনাইটেড নেশন ইজ অনলি লাইক ইস্যুইং দ্য হার্ড স্টেটমেন্ট। ওয়েল, আমরা দেখেছি অ্যান্টোনিও গুতেরেস time to time he appealed even to United States to stop this war, even not only that, and also আমরা জানি ইউক্রেনে যেটা হচ্ছে, but nobody listen. So আপনি যদি কান্ট্রি গুলো যেগুলো বলছে we are going to abide by the United Nations Charter, তারাই যদি না করে, what the United Nations can do? So it's like blaming the victim what they are doing. Someone need to be the fall guy, and that's what actually এখন তার যেটা করছে। এবং আমাদের প্রেসিডেন্টের, বিশেষ করে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টের যে আপনার 56 মিনিটস যে স্পিচটা, আপনি এখানে যদি দেখেন যে এগুলা যদি বিটুইন দ্য লাইন যদি আপনি রিড করেন, আমার কাছে মনে হয়েছে দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্টেড ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। এবং ইউনাইটেড নেশন হচ্ছে এটা ইউনিফাইং বডি, পিপল কাম হিয়ার। আমরা জানি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 7টা গোল আমরা অ্যাচিভ করেছি, বাংলাদেশ তো একটা চ্যাম্পিয়ন কান্ট্রি হয়েছে এখানে। এবং এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের 17টা গোল, 17টা গোলের লাস্ট গোলটা আমি বলি সেটা হচ্ছে পার্টনারশিপ। এই সলিডারিটি পার্টনারশিপ এটাই যদি না থাকে মেম্বার স্টেটগুলোর ক্ষেত্রে, ইউনাইটেড নেশন ক্যান নট অ্যাকচুয়ালি ডু এনিথিং। ইউনাইটেড নেশন রান বাই দ্য মেম্বার স্টেটস, অ্যান্ড পার্টিকুলারলি এমনভাবে ইউনাইটেড নেশনটা করা হয়েছে, আমি টাইম টু টাইম বলছি উই নিড টু ডেমোক্রেটাইজ দ্য ইউনাইটেড নেশন। এই ব্যুরোক্রেসি এবং ইউনাইটেড নেশনের বিশেষ করে যদি আপনার 5টা যে সিকিউরিটি কাউন্সিলের, আমরা জানি 10টারও টেম্পোরারি আছে, 14টা একদিকে ভোট দেয়, একটা কান্ট্রি যদি ভোট দিয়ে দেন আপনার, বিশেষ করে সেটা কিন্তু ব্যস্ত যায়, অর্থাৎ ইট ডাজন্ট গো এনিওয়্যার। বিশেষ করে 5টা যে আপনার পার্মানেন্ট মেম্বার আছে, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, রাশিয়া, চায়না এবং ফ্রান্স। সো দ্যাট ইজ হোয়াট দ্য সিচুয়েশন অফ দ্য ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনকে কিন্তু অনেকেই বলছে এখন যেটা যে অকার্যকরী করে ফেলেছেন। ইট ইজ not anyone else. It is not United Nations officials. It is not the developing countries. It is those 5 countries. এবং বিশেষ করে গাজার ব্যাপারে আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, it is all about United States. So United States is the problem. United States is the solution. I hope something will come up this time, to stop this horrific, terrible genocide, ethnic cleansing in Gaza, and also is happening, is also going actually to the West Bank as well. জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আলোচনা করছিলেন অধ্যাপক ডক্টর গোলাম এন মাতবর। ছুটে যাচ্ছি পরবর্তী সংবাদে। শাপলা ছাড়াই 115 প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয় প্রতীকের তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা ফিরিয়ে আনা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করা হয়নি। নতুন যুক্ত হওয়ার 46টি সহ ইসির প্রতীকের সংখ্যা দাঁড়ালো 115টিতে। বর্তমানে নির্বাচন কমিশনে 50টি দল নিবন্ধিত রয়েছে। এছাড়া নিবন্ধিত বাতিল ও স্থগিত রয়েছে 5টি। এসব দলের বিপরীতে প্রতীকও সংরক্ষিত আছে। এবার নতুন কয়েকটি দল নিবন্ধিত হতে যাচ্ছে। দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক সংরক্ষণে রেখেছে ইসি। রাজধানীতে চলতি মাসে অন্তত 40টি ঝটিকা মিছিলে গ্রেপ্তার হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 5 শতাধিক কর্মী। এসব কর্মীর অধিকাংশই ঢাকার বাইরের। তথ্য বলছে এদের 40% এরই মধ্যে জামিন পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এবং এসব মামলার অভিযোগপত্র যথাসময়ে দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সদর দপ্তর।
ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনার সহ ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ডিএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে। ক্ষেত্রে আমরা কোনো রকম ছাড় দিব না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, অর্থ সহায়তাকারী এবং ঝটিকা মিছিলে লোক সহায়তাকারী অনেকেই আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি। মিছিলের অভিযোগে গ্রেপ্তার অনেকে 7 থেকে 15 দিনের মধ্যে জামিনে মুক্তি পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে। আর গ্রেপ্তারকৃতরা বেশিরভাগই ঢাকার বাইরের। যারা গ্রেফতার হয়েছে এর ভিতরে আমরা লক্ষ্য করেছি অনেকেই ঢাকায় থাকেন, অনেকেই ঢাকার বাইরে থেকে এসে এসব মিছিলে অংশগ্রহণ করেছেন, আবার মিছিল শেষ করে চলে গেছেন বা অর্থের বিনিময়ে ঢাকার বাইরে থেকে এসে এইসব মিছিলগুলোতে অংশগ্রহণ করছেন। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্যটা যেহেতু নাই তাদের মধ্যে, বাট এটার বিরুদ্ধেও না তারা, কিন্তু ঐক্যটা নাই, তো এটা তো অবশ্যই একটা দুর্বলতা। একটা ঐক্যবদ্ধ অবস্থান থেকে যখন সবাই আলাদা আলাদা হয়ে যায়, তখন যে যার মতো তার স্বার্থের জন্য। আদালতের নির্দেশে শেখ হাসিনা পরিবার সহ দেশের 11টি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর 57,256 কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়া ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর মধ্যে জব্দ করেছে 1,679 কোটি টাকা ও 3 মিলিয়ন মার্কিন ডলার এবং আরও প্রায় 15,500 কোটি টাকার শেয়ার। এসব পদক্ষেপের অংশ হিসেবে বেশ কিছু শিল্পগোষ্ঠী ও ব্যক্তির ব্যাংক হিসাব এবং সম্পদ অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। শিল্প গ্রুপগুলোর মধ্যে বেক্সিমকো, অরিয়ন, নাসা ও শিকদার গ্রুপের নাম এরই মধ্যে সামনে এসেছে। অর্থ পাচার ও অবৈধ সম্পদ উদ্ধারে বিশেষ টাস্কফোর্স কাজ করছে। বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আদালত ও দ্বিপাক্ষিক আইনি সহযোগিতার প্রক্রিয়াও শুরু হয়েছে। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশের অডিও এবার আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হলো। সেখানে উঠে আসে আন্দোলনকারীদের মারণাস্ত্র দিয়ে গুলি করা, হেলিকপ্টার থেকে বোমা ফেলা, রাজাকার হিসেবে নিশ্চিহ্ন করার নির্দেশনা। ট্রাইব্যুনাল 1-এ বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহার সাক্ষ্য আর ফরেনসিক রিপোর্ট নিশ্চিত করে ওই অডিওগুলোর কণ্ঠ শেখ হাসিনার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার ট্রাইব্যুনালে 53তম সাক্ষ্য দেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও ফরেনসিক এক্সপার্ট তানভীর হাসান জোহা। তিনি জানান, NTMC, BTRC, DMP সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তর থেকে বিভিন্ন জনের 69টি কল রেকর্ড জব্দ করা হয়। এসব পর্যালোচনা ও CID-তে ফরেনসিক পরীক্ষা করে 4টি রেকর্ডে আন্দোলনকারীদের দমনের নির্দেশনায় শেখ হাসিনার কণ্ঠ পাওয়া যায়। এর মধ্যে প্রথমে ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের ফোন আলাপ। নির্দেশনা লাগবে, উনি এখনো আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। মানে গ্যাদারিং দেখবে, সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। এরপর ট্রাইব্যুনালে শোনানো হয় শেখ হাসিনাকে করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের ফোন কলের রেকর্ডটি। কি অবস্থা দেখিস, সব ফাঁসি দিচ্ছে, এবার চলবে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। সবশেষ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন সরাসরি সম্প্রচার করা হয়। আমি বলছি ক্যাজুয়ালের দরকার নাই, ওরা মেডিকেল নিয়ে আসে, তো আকাশ থেকে নামবে, ছত্রিশটা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হিসেবে এসব রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ। জনগণের বিরুদ্ধে 36 সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আর একটি কাজ করেছেন কি, উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা যা পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন, তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন। আর একজনের সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে শেষ হবে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার সাক্ষ্য। এরপর যুক্তিতর্ক উপস্থাপন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাইরে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে হেনস্থার নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিজভী বলেন, নিউ ইয়র্কে বিএনপির মহাসচিব কোনো হেনস্থার শিকার হননি। এ নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে কেউ কেউ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশের একজন বড় জাতীয় নেতা, তিনি প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের সভায় গিয়েছেন। এইগুলো এই সমস্ত বিতর্কমূলক কথা করছে, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি, বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে কিছু কিছু মিডিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা, অবৈধ, ভিত্তিহীন, মন গড়া। এদিকে দুপুরে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যিনি আমাদের এই মেডিকেল কলেজ করার বলেন, দেশের বাইরে পলাতক আওয়ামী লীগের অপকর্ম দলটিকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষা সমাপনী সনদ বিতরণ করেন আমির খসরু। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় 214 কোটি ঘুষের টাকা বিদেশে পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এছাড়াও এই প্রতিষ্ঠানের মাধ্যমে 600 কোটি টাকা লেনদেন হয়েছে বিদেশে। আরামিট গ্রুপে অভিযান চালিয়ে 83 লাখ নগদ টাকা উদ্ধার করে দুদক। কর্মকর্তারা জানান, কাগজ যাচাই বাছাইয়ের মাধ্যমে পাচারের আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা আছে। বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্ত্রীর গাড়ি চালকের বাসা থেকে শনিবার বিপুল পরিমাণ নথি উদ্ধার করে দুদক। এসব নথি পর্যালোচনা করে জানা যায়, নানা কোম্পানি থেকে 213 কোটি 75 লাখ টাকা ঘুষ আদায় করেন সাবেক এই মন্ত্রী। ঘুষ আদায়ের অপরাধে এরই মধ্যে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী রুকমিলা জামানকে আসামি করে 2টি মামলাও করেছে দুদক। বুধবার জাবেদের ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এজিএম জাহাঙ্গীর আলমকে। এ সময় 83 লাখ 76 হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। এসব টাকা পাচারের জন্য রাখা হয়েছে বলে দাবি দুদকের। 17 সাল থেকে শুরু করে 20-22 সাল পর্যন্ত সময় এই সময়টায় ওনার অ্যাকাউন্টটা ব্যবহার করা হয়েছে। আমরা যে গত কয়েকদিনে যে মামলা করেছি, বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া লোন নিয়ে যে 125 কোটি টাকা, তারপরে আপনি দেখছেন যে এইচএম স্টিল থেকে 55 কোটি টাকা, থার্মেক্স থেকে 52 কোটি টাকা, ওরিয়ন গ্রুপ থেকে 240 কোটি টাকা ঘুষ নিয়েছেন। এই ঘুষ গ্রহণের যে মামলাগুলো করেছি, ওই টাকাগুলা এই অ্যাকাউন্টগুলোর মধ্য দিয়ে ট্রান্সফার করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। আরামিট গ্রুপ থেকে জব্দ করা কাগজপত্র যাচাই করে টাকা পাচারের আরও বিস্তারিত পাওয়া যাবে বলে মনে করছে দুদক। ইতিমধ্যে ওই ডকুমেন্টগুলোতে উনি যে বিভিন্ন দেশে যে সম্পত্তি করেছেন, ওই সম্পত্তির মালিকানা, সম্পত্তিতে পেমেন্টগুলো, মানে এখান থেকে বাংলাদেশ থেকে প্রথমে দুবাই টাকা পাঠাতেন, দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্রে টাকা পাঠাতেন, এই পাঠানোর যে স্লিপ, এই স্লিপগুলো ওই ফাইলে আছে। এদিকে আরও 5টি দেশে সাইফুজ্জামান জাবেদের সম্পদের তথ্য পেয়েছে দুদক। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। একাধিক কর্মকর্তার পারস্পরিক যোগসাজশে উধাও হয়েছিল বিমানবন্দরে গোডাউনের 55 কেজি স্বর্ণ। 2 বছর পরও এসব স্বর্ণের হদিস মেলেনি। তবে চিহ্নিত করা গেছে জড়িতদের। নিজেদের রক্ষায় কর্মকর্তারা গোদামের আলমারি কেটে সাজিয়েছিলেন চুরির নাটকও। এমন দুর্ধর্ষ চুরির ঘটনা বের হয়ে এসেছে এনবিআরের তদন্তে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট ট্রানজিট গুদাম থেকে 55 কেজি স্বর্ণ গায়েব হয় প্রায় 2 বছর আগে, যা নিয়ে তোলপাড় হয় সারা দেশে, যাতে রক্ষিত ছিল বিভিন্ন সময় আটককৃত স্বর্ণালংকার। এ ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করে প্রতিবেদন জমা দিলেও তা আর প্রকাশ হয়নি। তবে তা এসেছে ইন্ডিপেন্ডেন্ট টিভির হাতে, যেখানে উঠে আসে গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তারাই কিভাবে 55 কেজি স্বর্ণ বিভিন্ন সময় সরিয়ে নিয়েছেন। তদন্তে উঠে আসে ঘটনার দিন 2 সেপ্টেম্বর 2023 সালে গুদামের মধ্যে শুধুমাত্র একটি ছোট আলমারির দরজা ভাঙা পাওয়া যায়।
এছাড়া গুদামের পূর্ব দক্ষিণে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেমে ডাক্টের কিছু অংশ ভাঙা দেখা যায়। ঘটনা ভিন্ন খাতে ধামাচাপা দিতে 6টি মেমোভুক্ত ৮০ লাখ টাকার স্বর্ণ কিনে গোডাউনে এনে রেখে দেন তারা এবং চুরির নাটক সাজান। যার সঙ্গে জড়িত ছিলেন গুদামের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার 4 জন ও 4 জন সিপাহী, যা সুনিশ্চিত বলে উল্লেখ করা হয় তদন্ত প্রতিবেদনে। তদন্ত রিপোর্টে বলা হয় মোট 55.5 কেজি স্বর্ণ বিভিন্ন সময় চুরি করে নিয়ে যায় চক্রটি। এসব বাজেয়াপ্ত স্বর্ণ এক রাতের মধ্যে চুরি করা অসম্ভব বলেও মন্তব্য করেন তদন্ত কর্মকর্তারা। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় গুদামের রেজিস্টারে উল্লেখ থাকলেও সিলমোহর দেয়া ওই দলিলের বিপরীতে কোনো স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়নি কর্মকর্তারা। প্রায় 2 বছর বোধহয় বেশি, এই সময়ের মধ্যে এটা কোনো সুরাহা হলো না। সংশ্লিষ্ট বিভাগের অন্য কর্মকর্তা বা কর্মচারীদের একাংশের যোগ সাজস ছাড়া এটা কোনো অবস্থায় সম্ভব হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নেই। কাজে এখানে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাব দিতে গেল না। তার মতে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না গেলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে। যখন পার পেয়ে যায় তখন সেই অপরাধ বাড়বে, এটি স্বাভাবিক। এবং এই অপরাধী সুরক্ষিত হবে এবং তার জবাবদিহি নিশ্চিত করা যাবে না, ন্যায় বিচার নিশ্চিত করা যাবে না, এবং এই ধরনের অপরাধ আরও বাড়বে, বিকশিত হবে। ট্রানজিট গুদামে স্বর্ণের মতো স্পর্শকাতর ও মূল্যবান পণ্য ব্যবস্থাপনায় কাস্টমস হাউসের বিভিন্ন গাফিলতির কথাও উঠে আসে তদন্তে। এছাড়া চুরি ঠেকানো এবং গুদাম রক্ষণাবেক্ষণে 17টি সুপারিশ করে তদন্ত কমিটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেড়েই চলেছে ব্যাটারি অটোরিকশার দুর্ঘটনার মৃত্যুর হার। রাজধানীতে মোট সড়ক দুর্ঘটনার 13%ই ঘটে অটোরিকশার কারণে। 5 বছরে সারা দেশে নিহত হয়েছেন 5,500-এর বেশি। শুধু চলতি বছরই যে সংখ্যা 847। বিশেষজ্ঞরা বলছেন অটোরিকশা সবসময় ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ। অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। প্রায় সব সড়কই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। দিনকে দিন বেড়েই চলেছে বেপরোয়া এই যানবাহনটির সংখ্যা। এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র বিশৃঙ্খলা, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও, এমনকি প্রাণহানিও। তারপরেও নীরব উদাসীন কর্তৃপক্ষ, অভিযোগ নগরবাসীর। যাত্রী কল্যাণ সমিতির সমীক্ষা বলছে ঢাকা মহানগরীর 12% যাত্রী বহন করে ব্যাটারি অটোরিকশা, আর দুর্ঘটনার হার 13%। রোড সেফটি ফাউন্ডেশনের আরেক সমীক্ষা বলছে সারা দেশে অটোরিকশা দুর্ঘটনায় 5 বছরে মারা গেছে 5,657 জন। বিপজ্জনক এই বাহনটি পর্যায়ক্রমে বন্ধের পরামর্শ দিয়ে ট্রাফিক বিভাগের গাফিলতিকেও দুষছে সংস্থা দুটি। ট্রাফিক বিভাগও তাদের বিরুদ্ধে আসলে তেমন কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন। ট্রাফিক বিভাগকে এই অটো যাতে প্রধান সড়কে চলতে না পারে তার জন্য একটা দৃঢ় শপথ নেওয়া দরকার এবং দৃঢ় ব্যবস্থা নেওয়া দরকার। অটোরিকশা চালকরাও মারা যাচ্ছে, যাত্রী মারা যাচ্ছে। এখন এইটা রোধ করতে হলে পরে সরকারকে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং জনসচেতনমূলক কিছু উদ্যোগও গ্রহণ করতে হবে। ডিএমপির ট্রাফিক বিভাগের দাবি জনবল সংকট সহ নানা বাধায় অটোরিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে নতুন নীতিমালা হলে কোনো অটোরিকশা সড়ক মহাসড়কে উঠতে পারবে না। ডাম্পিং গ্রাউন্ড লিমিটেড একটা বিগ ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আসলে আমি পর্যাপ্ত পুলিশ নাই। 2 সিটি কর্পোরেশনের মাধ্যমে লিমিটেড কিছু রিক্সা পারমিটেড থাকবে এবং তারা লিমিটেড এরিয়ার ভিতরে থাকবে, মানে এক এলাকার রিক্সা আরেক এলাকা যেতে পারবে না। দ্রুতগতির 3 চাকার যানটি কাঠামোর দিক থেকেই ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনা প্রবণ বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। কাঠামোটা হচ্ছে দুর্বল বা গতিটা হচ্ছে বেশি। সো এই দুর্বল কাঠামো, দুর্বল ব্রেক, 30 টাকার ব্রেকে আমি স্পিড দিয়ে দিচ্ছি বা মোটরসাইকেলের সমপরিমাণ, ফলে দেখা যাচ্ছে আমার এই ব্রেকিং সিস্টেম কাজ করছে না, ইন্ডিকেটর নাই। সো এই কাজ আমি যদি নিয়ন্ত্রণ করতে চাই, যদি আমি দুর্ঘটনা কমাতে চাই, আমাদেরকে গতিটা যেমন কমাতে হবে, লিমিটের ভিতরে আনতে হবে, এর ফিচারগুলো উন্নত করতে হবে। বিকল্প ব্যবস্থা না করলে রাজধানীর সড়ক একসময় পুরোপুরি অটোরিকশার দখলে চলে যাওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে এবার অংশ নিচ্ছেন 4 শতাধিক প্রার্থী। তবে নেতৃত্বের প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছেন নারীরা, যেখানে মোট ভোটারের 40% নারী হলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র 11%। চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে প্রার্থী 415 জন। ভিপি, জিএস, এজিএস শীর্ষ 3 পদে 69 জনের মধ্যে নারী প্রার্থী আছেন 3 জন। সব মিলে চাকসুতে সম্পাদকীয় সহ 26 পদে নারী প্রার্থী মাত্র 48 জন।
সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা জানান পারিবারিক অসহযোগিতা ও সাইবার বুলিংয়ের শঙ্কায় প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছেন নারীরা। ফ্যামিলিগত কারণে হচ্ছে মেয়েরা নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করে, কারণ ফ্যামিলি সাপোর্ট না থাকলে তো আমি আগাতে পারবো। ভয় পাচ্ছে তারা এই চাকসু নির্বাচন করতে আসলে তারা বিভিন্ন হয়রানির শিকার হবে, কিংবা স্লাট শেমিং বলেন কিংবা কটূক্তির শিকার হবে। পুরুষ প্রার্থী যেভাবে প্রচারণা চালাতে পারবে, নারীদের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। শহরে গিয়ে প্রচারণা চালাতে হয়, তারপরে মনে করেন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। একাডেমিক ফলাফলে নিয়মিত ভালো করলেও চাকসু নির্বাচনে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার জন্য সামাজিক দৃষ্টিভঙ্গিকে দায়ী করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। সবাই কিন্তু নারীদের বিষয়ে তারা এগিয়ে আসুক এটা চাই, কিন্তু আমরা নিজের বোন মা মেয়েকে কিন্তু সেভাবে আমরা সামনে ঠেলে দিতে খুব বেশি চাই না। এটা একটা সামাজিক সীমাবদ্ধতাই বলতে পারি। প্রায় 3.5 দশক পর আগামী 15ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন, যেখানে মোট ভোটারের 40 ভাগই রয়েছেন নারী। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রশাসনের আশ্বাসে গতকাল 7 কার্যদিবসের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, কর্মবিরতি স্থগিত করার পর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। দেখুন, গতকালকে সংবাদ সম্মেলন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে উদ্বুদ্ধ পরিস্থিতি, সেখান থেকে কর্মকর্তা কর্মচারী যে প্যানেলটি ছিল তারা তাদের যে কর্মবিরতি সেটি 7 কার্যদিবস পর্যন্ত তারা সেটি স্থগিত করেছে এবং সেই সাথে তারা প্রশাসনকে একটি আলটিমেটামও দিয়েছে যে 7 কার্যদিবসের মধ্যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ না হলে তারা এর পরে হয়তো কঠোরতর আরো আন্দোলনে যাবে, এটি তারা বলেছে। ঠিক অপরপক্ষে আমরা বলতে দেখেছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা একসাথে আন্দোলন করলেও কালকে কর্মকর্তা কর্মচারী তাদের আন্দোলন স্থগিত করেছে, কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তারা তাদের যে আন্দোলন সেটি অব্যাহত রাখবেন এটি জানিয়েছেন এবং সেই সাথে তারা একটি কথা বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বসার জন্য কোনো আমন্ত্রণ দেওয়া হয়নি, এই ধরনের কথাও কিন্তু শিক্ষক ফোরাম থেকে আসে, যার পরিপ্রেক্ষিতে তারা প্রশাসনের সাথে বসেননি এবং এই উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে তারা কোনো আলাপ আলোচনা করেনি, এটি কিন্তু গণমাধ্যমকে তারা জানিয়েছেন। কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, প্রশাসনের বিষয়টি নিশ্চিত করেছেন যে তাদেরকে গতকালকে তাদের একটি বার্তা দেওয়া হয়েছিল এবং আজকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সঙ্গে প্রশাসনের একটি বসার কথা রয়েছে এবং তারপরে হয়তো একটি সিদ্ধান্ত আসতে পারে। এবং অপরপক্ষে আমরা এর মধ্যে জেনেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জামাতপন্থী যারা শিক্ষক ছিলেন তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন বা এই আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত নেই, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ এবং সেই সাথে সবচেয়ে বড় যে বিষয়টি দাঁড়িয়েছে যে এই পরিস্থিতির কারণে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি এটির কারণেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেটি পেছাতে বাধ্য হয়েছেন নির্বাচন কমিশন এবং সেটি 4র্থ ধাপে পিছিয়ে 16 অক্টোবর সেই তারিখটি নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা এখানে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে একটি বিষয়ে একমত হয়েছেন যে তারা রাকসু নির্বাচনে তারা সহযোগিতা করতে চান এবং তাদের এই আন্দোলনের সাথে রাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এটি তারা বারবার বলছেন। কিন্তু অপরদিকে ঠিক নির্বাচন কমিশন যে বিষয়টি বলছে যে তারা এই আন্দোলনগুলো যদি অব্যাহত রাখে তাহলে রাকসু নির্বাচনে একটি প্রভাব পড়বে, কেননা রাকসু নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে এর সাপোর্টিং যে হ্যান্ড হিসেবে কাজ করবে সেই কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই সাথে সম্পৃক্ত রয়েছে। কিন্তু এরা যদি এই গোষ্ঠীটা যদি আন্দোলনে থাকে বা তারা কমপ্লিট শাটডাউনে চলে যায় বা কর্মবিরতিতে থাকে তাহলে রাকসু নির্বাচনের ক্ষেত্রে একটি প্রভাব পড়তে পারে, এটি নির্বাচন কমিশনের একটি শঙ্কা রয়েছে। তা নির্বাচন কমিশন বলছে যে প্রশাসন যত দ্রুত উদ্ভূত পরিস্থিতি তারা সমাধান করতে পারবে তারা রাকসু নির্বাচনের ঠিক নির্বাচন কমিশনের বলছেন যে তারা রাকসু নির্বাচনের জন্য ঠিক প্রস্তুত রয়েছেন এবং তাদের নির্বাচনী যে প্রস্তুতি সেটি সম্পন্ন রয়েছে। এখন শুধুমাত্র নির্ভর করছে প্রশাসনিক এই সিদ্ধান্ত, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারলে তাদের আগামী যে 16 অক্টোবর যে নির্ধারণ করা হয়েছে রাকসু নির্বাচনের তারিখ যে নির্ধারণ করা হয়েছে এবং সেই তারিখে তারা নির্বাচন দিতে সক্ষম হবেন এবং এর পরবর্তীতে হয়তো তাদের নির্বাচন নিয়ে কোনো যারা শঙ্কা প্রকাশ করছে সেই শঙ্কাটিও দূর হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। সিরাজগঞ্জের তারাস উপজেলার রানীহাট বেরখালী আঞ্চলিক সড়ক 14 কিলোমিটার এই রাস্তায় গত 13 মাসে ডাকাতি হয়েছে 100-র বেশি। এই পথে প্রায় ডাকাতের ঘটনা পথচারীদের উদ্বেগ বাড়ালেও প্রশ্ন উঠেছে পুলিশের নীরব ভূমিকা নিয়ে। রানীরহাট বেরখালী আঞ্চলিক সড়ক
সিরাজগঞ্জের তারাস উপজেলার সঙ্গে বগুড়ার শেরপুর ও নাটোরের সিংড়ার যোগাযোগের একমাত্র রাস্তা এটি। রাত হলেই এই পথ হয়ে ওঠে পথচারীদের আতঙ্কের কারণ। 14 কিলোমিটার এই সড়কে 1 বছর ধরে বেড়েছে ডাকাতের উৎপাত। 13 মাসে 100টিরও বেশি ডাকাতির ঘটনা হয়েছে এই সড়কে। হঠাৎই ডাকাতির ঘটনা বেড়ে যাওয়াকে পুলিশের নীরবতাকে দুষছেন পথচারীরা। সন্ধ্যার পরে এই রাস্তা তার যাওয়া যায় না, ধরে আপনার গাড়ির টাকা পয়সা মানে মোবাইল টোবাইল গাড়ি টাড়ি সব কেড়ে নেওয়া যায়। এই রাস্তাতে যাতে পুলিশ প্রশাসনের জোরদার একটু বাড়ায় দেয়, আলো টালো দিলে পরে যাতে ওই রকম কোনো সিচুয়েশন না পড়তে হয়, এটাই আমরা চাই। এই রাস্তার এই সামনে বা এই সাইডে কোনো জায়গায় বাস বা কোনো গাছ কাটে দুর্বৃত্তরা দুর্ঘটনা ঘটায়। পুলিশ বলছে রাস্তার পাশে ঝোপঝাড় থাকায় খুব সহজেই পালিয়ে যায় ডাকাতরা। তবে ডাকাতি বন্ধে টহল অব্যাহত আছে। বেড়খালি থেকে হাসান ব্রিজ নামক জায়গা যেটা রয়েছে, মূলত ডাকাতির চেষ্টাটা এখানেই হয়। পুলিশ প্রশাসন থেকে আমরা এখানে টহল জোরদার করেছি। এর পাশাপাশি যেসব জঙ্গল রয়েছে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করেছি এবং এলাকাবাসীকে সচেতন করেছি। ইউনো বলছে দ্রুত সড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। আলোর স্বল্পতা থাকার কারণে আরেকটা অসুবিধা সৃষ্টি হয়েছে, এজন্য আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যে ওখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা যদি করা যায় এবং হচ্ছে যে পুলিশি টহল যদি বৃদ্ধি করা যায়, আশা করি ডাকাতির যে এই একটা ভীতি সৃষ্টি হয়েছে এটা কমে আসবে। গত 13 মাসে এতগুলো ঘটনা হলেও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ, আর হয়রানির ভয়ে হয়নি কোনো মামলাও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ মাসেই 10 জনের মৃত্যু হয়েছে। প্রথম 9 মাসেই আক্রান্তের সংখ্যা আগের বছরের 1.5 গুণ। মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলছেন ভুক্তভোগীরা। তবে জনগণের মাঝে সচেতনতা বাড়ায় দ্রুত চিকিৎসার কারণে এবছর মৃত্যুর হার কম বলছে স্বাস্থ্য বিভাগ। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বছরের শুরু থেকেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি রোগী আসছে বরগুনা ও পটুয়াখালী থেকে। জেলা উপজেলায় মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে অভিযোগ রোগীদের। কোনো ঔষধ ছিটায় না, দেয় না, কোথাও না, পাথর কাটা না, বরগুনা না, কোথাও না। আর বরগুনায় তো রোগী প্রচুর রোগী। গ্রাম গায়ে আপনার ওই যে আপনার মশার ঔষধ কোনো ছিটায় না। সেপ্টেম্বর থেকে 9 মাসে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 1,500 ডেঙ্গু রোগী, আর মৃত্যু হয়েছে 17 জনের। প্রত্যন্ত অঞ্চলের অনেক রোগী একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে আসায় জীবন বাঁচানো সম্ভব হয় না বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেশিরভাগ মৃত্যুগুলো হচ্ছে 24 ঘন্টার ভিতরে, মানে এমন একটা অবস্থা নিয়ে আসতেছে, তাদের লাংসে পানি চলে আসছে, বডিতে পেটে পানি চলে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে। এদিকে আইসিইউ সাপোর্টটা দিয়েও সেভাবে খুব বেশি ইমপ্রুভ করা যায় না। গত বছর বরিশাল বিভাগে 8,773 জনের ডেঙ্গু শনাক্ত হয়, মারা যান 64 জন। তবে এবছর সেপ্টেম্বর পর্যন্ত 12,500-এর বেশি রোগীর চিকিৎসা নিলেও মৃত্যু হয়েছে 29 জনের। এবছর ডেঙ্গুর প্রকোপ বেশি হলেও সচেতনতা বাড়ার কারণে প্রাণহানি কম বললেন কর্মকর্তা। মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে, যেমন জ্বর হইলেই যদি ডাক্তারদের কাছে চলে আসে, সেক্ষেত্রে ডাক্তাররা যদি যথাসময়ে ব্যবস্থা নেয় সেক্ষেত্রে মৃত্যুর হার কমবে, এটাই স্বাভাবিক। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশা নিধনে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে। পাশাপাশি মণ্ডপ ও মন্দিরে সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। দুর্গাপূজার আর বাকি মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে দেবী দুর্গাকে সাজাতে রাত দিন পরিশ্রম করছেন কারিগররা। কিশোরগঞ্জে রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রাণবন্ত অবয়ব। পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রতিমার সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। পঞ্চমীর সময়ের মধ্যে আমরা আমাদের কাজ, প্রত্যেক মন্দিরের কাজ সুসম্পন্ন করতে পারবো। প্রশাসনিকভাবেও খোঁজখবর নিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও যোগাযোগ রাখছেন আমাদের সাথে। ফেনীর 150টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে উৎসবে মেতে ওঠার অপেক্ষায় ভক্তরা। এই প্রতিমার কাজ করে আমাদের কাছে খুবই ভালো লাগে। আমাদের মায়ের যখন আমরা মাটির কাজ করি তখন একটা আনন্দ লাগে। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও মজুরি না বাড়ায় শুধুমাত্র পূর্বপুরুষের পেশা ও ঐতিহ্য ধরে রাখতে কাজ করার কথা জানান হিলির কারিগররা। সারা বছর 3 মাস কাজ করি আমরা, বাকি সময় আরো অন্য কাজ করি।
আর আমরা বাইরে কোনো ব্যবসা করি না। সেভাবে সেটার মূল্য সেরকমভাবে আমরা হয়তো বা পোষায় না এরকমভাবেই আমরা চলে থাকি। প্রতিমা তৈরির পাশাপাশি লালমনিরহাটের 467টি পূজা মণ্ডপে চলছে প্যান্ডেল তৈরির কাজ। 3 মাস পর্যন্ত করার পর এই যে আর কাজ মনে করো কিছু 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। উৎসব শান্তিপূর্ণ করতেই মণ্ডপগুলোতে মোতায়েন থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সংস্থা তো থাকবেই, আমাদেরই সাদা পোশাকে ডিবি ডিএসবি কাজ করবে। থানার মোবাইল পার্টি যেগুলো আছে সেগুলো নিয়মিত টহল দিচ্ছে এবং ওই সময় দেবে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।